রাসেল এসেছে, আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে। তারপরে উনার কোলে জড়িয়ে ধরেছে। উনি বলেছেন, "না ওকে মেরো না।" হ্যাঁ? তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি হয়েছিল কিনা? এটা ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না তার মানে কোল থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, মুহিতের কাছে এগুলা এনেছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। আর কিন্তু ঠিক নয় দশ আছে মানে বছরের তারা একটা তারা এক ছেলে জায়গাতেই যে থাকে তার স্যার। মা আর মাও কি ছেড়ে দেবে না সে স্যার বাচ্চাকে? বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন? মানে ওদেরকে কেন না, মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। হুম। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে নাকি মারা হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন। তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু এসব দেওয়া হলো, ওখানে নিয়ে এলো। তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল, তখনই আবার আরেক রাউন্ড ঘোরাঘুরি উপরের থেকে শুরু হলো নিচের দিকে। তো জানালা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাহী অ্যাকর্ডিং টু বদলুদা, কারণ যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাহী, নিচে পুলিশ টুলি ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে। সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড, অ্যাকর্ডিং টু আমি জানি না, কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতেই ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমেই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে। কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা 2-3টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মোস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায়, তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে, মোস্তাকের সাথে, সবাই সাথে আলোচনা করলো না, বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায়, এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক। প্রথম টেলিফোনে যোগাযোগ করলো, ওরা আসতে চায় না, ওরা আসবে না। তখন ডালিম এবং রশিদ দুজনেই সৈন্য সামন্তের তারা গেল। মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে, এমন একটা জিনিস, এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে, তারপরে এয়ারফোর্স আছে, নেভি আছে। কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না, এটা খুব সাহসের প্রয়োজন। সাহস নিয়ে তারা গেছে। ডালিম নাকি প্রথম শফিউল্লাহর ওখানে গেছে, যায় ওখানে বলছে স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন, আপনাকে যেতে হবে আমার সাথে। তো প্রথম নাকি শফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট আমি যাবো না। তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল সে ছিল, সে ডেকে ডেকে তখন ইয়ে শফিউল্লাহ নিজেও ঘাবড়ে গেছে। সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ ডেড। অতএব শেখ মুজিব যখন মারা গেছে,
তারা করা কি চায়, তারা নিজেদের মধ্যে নিশ্চয়ই আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার, তাদের এখন করার কিছু নাই, অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে। আলটিমেটলি শফিউল্লাহ এগ্রিড, হি কেম। তো শফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে, বাকিরাও এয়ারফোর্সে, নেভির, ওরাও আস্তে আস্তে এসে গেলেন, সবাই মানে রেডিও স্টেশন আসলেন। বিডিআর এর চিফ ছিলেন তখন মেজর খলিলুর রহমান, উনিও আসলেন। পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি, উনি আসলেন, সবাই আসলেন, সবাই এয়ারপোর্টে আসলেন। ওই এক রুমে, ছোট্ট রুমে হার্ডল করে সবাই পড়ে আসছে। খন্দকার মোশতাক খুব চালাক মানুষ, সে সবাইকে সামনে নিয়ে বলেন যে দেখেন এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে, আমাকে আইনে এখানে বসায় দিছে, আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে, আমাকে দায়িত্ব দিছে, আমি এখন আপনারা এটাকে সামলান। চিফসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার, আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, লেট আস টেক ওভার, লেট আস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট, আমরা কি করতে হবে। তো মানে মোশতাকও চালাক আছে, সে ওদের চাল বুঝতে পারছে, কেন ভাই আপনারা যা করবেন এখানেই করুন, আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই। তো আমার মনে আছে ও বলে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে, কে কি ওগুলো জানতে হবে, শফিউল্লাহ বলতেছিল। তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ, আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে, অন্যের কথা এখানে বলার সুযোগ নাই, আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে। আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে, মানে দৃঢ়ভাবে বলছে, আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে কেন। এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন, আপনাকে এখানেই বলতে হবে, আপনাকে ফেরত যেতে হবে না। অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে। তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে, তখন বললো আপনাদের চিন্তা করার দরকার নাই। খন্দকার মোশতাক বললো তাহিরউদ্দিন ঠাকুরকে আমি ডাকছি, সে আপনাদের পক্ষে লিখে দিবে। তো তাহিরউদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে, মানে চিফসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে। তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো, সবাই ওটা দেখে দেখে, মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না। তখন একজন একজন করে শফিউল্লাহ, নেভি চিফ ছিলেন তখন এম এ খান, রিয়ার এডমিরাল, তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার, এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হতো 5-10 মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে, এবং খন্দকার মোশতাক নেক্সট প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি আমরা অ্যালিজেন্স, আমরা অনুগত্য স্বীকার করতেছি। এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন, পুরা আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা নয়, এটা কিন্তু রেকর্ডেড, তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডেড আছে। তারপরে বিডিআর দিল, পুলিশের চিফ দিলেন, তারপরে রক্ষী বাহিনীর চিফ ছিলেন না নুরুজ্জামান তখন দেশের বাইরে, তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল, হি হ্যাজ গিভেন দ্য স্টেটমেন্ট। আনসারের চিফ, প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো, প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে, মানে হোল কান্ট্রি হ্যাজ নোন ইট। এখন শফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা এতে ছিলাম না, অমরক ছিল না, এটা তাদের বক্তব্য সবার কাছে আছে, এটা তো আর মিটানো যায় না। তো তারপরে আমার মনে হয় খন্দকার মোশতাকের